আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল গৌরীদের লেখা কঙ্কাল। গভীর রাত, নিঝুম নিস্তব্ধ পাড়া। বড় রাস্তা ছাড়িয়ে একটু গলির ভেতর ২৮ নম্বর বাড়িটায় শুধু একজন কারো প্রতীক্ষা করছে। তার মুখে উৎকণ্ঠা। ঘরময় পায়চারি করতে করতে সে একবার খোলা দরজার দিকে বাইরে দেখছে। এমন সময় বাইরে একটা অদ্ভুত শব্দ। হঠাৎ শুনলে মনে হয় কোনো নিশাচর পাখি বুঝি ডানা ঝটফট করে উড়ে গেল। লোকটা একটু দাঁড়িয়ে কান পেতে কি যেন শুনল, তারপরই দরজার কাছে এগিয়ে গিয়ে ছিটকানিটা খুলে সে দরজাটা সামান্য ফাঁক করল। সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়ানো এক আগন্তুক চট করে নিঃশব্দে ভেতরে ঢুকেই বলে উঠল, মিস্টার মুখার্জি, মাল রেডি। আগন্তুককে দেখে সুদেব মুখটা কালো করে ফেলল। বলল, আর 7টা দিন সময় দিন স্যার, এর মধ্যে মাল জোগাড় হয়ে যাবে। লোকটা খুব চটে গেল। বলল, বেশ, এই শেষবার, ভবিষ্যতে আর এ সুযোগ তুমি পাবে না, বলে রাখলাম। ঠিক 7 দিন বাদে আমি আবার আসব, আর এবার মাল না পেলে। তারপর একটু চিবিয়ে চিবিয়ে বলল, মনে রাখবেন, আমার ব্যবসার সঙ্গে এরপর আর কোনো সম্পর্ক থাকবে না আপনার। আগাম 2000 টাকাও ফিরিয়ে দিতে হবে, নয়তো। লোকটা আর একবার জ্বলন্ত দৃষ্টিতে সুদেবের দিকে চাইল। সুদেব সেই অন্ধকারের মধ্যেও লোকটার ঠোঁটে দেখল একটা ক্রূর শয়তানি হাসি। সুদেব জানে এদের সঙ্গে ব্যবসা না করলে তাকে মরতে হবে। সে যে এখন এদের ভেতরের অনেক খবর জেনে গেছে। এত বড় বিপদের ঝুঁকি ওরা নেবে না। লোকটি তখনও দাঁড়িয়ে আছে ওর দিকে চেয়ে। সেটা লক্ষ্য করে সে তাড়াতাড়ি বলে ওঠে, না না স্যার, এবার ঠিক হয়ে যাবে। 4টে হয়ে গেছে, আর মাত্র 2টো। অন্য সময়ে তো অসুবিধে হয় না, আসলে এটা শীতকাল কি না, তাই একটু। ওকে থামিয়ে আগন্তুক বলে ওঠে, আর কৈফিয়ত শোনার সময় নেই মুখার্জি, তবে যাবার আগে আর একবার মনে করিয়ে দিয়ে যাই, আজ আপনার বাড়ি, সুখ, স্বাচ্ছন্দ্য সবই আমার জন্যে। সুদেব বিনীত কণ্ঠে বলে ওঠে, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ দস্তিদার সাহেব। আগন্তুক দস্তিদার বলে ওঠে, মনে আছে তো কী অবস্থা থেকে আপনাকে তুলে এনেছিলাম? খেতে পেতেন না। সুদেব তাড়াতাড়ি বলে ওঠে, জানি স্যার, জানি। আবার ধমক দিয়ে ওঠে দস্তিদার, জানেন তো আমার ব্যবসার ক্ষতি না করে আর একটু মনোযোগ দিন। মনে রাখবেন, 7 দিনের মধ্যে মাল জোগাড় করতে না পারলে জানেন কি হয়, মাল নয় মৃত্যু। কথা কটা সুদেবের দিকে ছুড়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায় দস্তিদার। বাইরে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ। সুদেব বুঝল ওরা চলে গেল। সে যেমন দাঁড়িয়েছিল তেমনিই দাঁড়িয়ে রইল। ঘরের আলোটা জ্বলে উঠতেই চমকে ফিরে তাকালো সুদেব। ভেতরের ঘর থেকে বেরিয়ে এসেছে প্রকাশ, সুদেবের অ্যাসিস্ট্যান্ট। সারা মুখে পাথরের কাঠিন্য, তারই মধ্যে একটু চিন্তার আভাস। বলল, স্যার, মাল জোগাড় করতে না পারলে না খেয়ে মরতে হবে। প্রকাশের কথায় এতক্ষণে ধৈর্যের বাঁধ ভেঙে গেল সুদেবের। চাপা স্বরে গর্জে উঠল, বলল, জানি জানি, তোমাকে আর নূতন করে সে কথা মনে করিয়ে দিতে হবে না আমায়। যত সব অপদার্থের দল, সব কাজ আমাকেই করতে হবে, তাই তো? প্রকাশ বলতে পারত সুদেব নিজেই সে ব্যবস্থা করেছে। প্রকাশকে টাকা দিয়ে নয়, কমিশনের ভিত্তিতে রাখবার সময় সুদেব নিজেই কাজ ভাগ করে বলেছিল, মাল জোগাড় করব আমি, আর সে মাল তৈরি করবে তুমি। কিন্তু বলল না, কারণ বলার সুযোগ পেল না। সঙ্গে সঙ্গে সুদেব বলে উঠল, কটা বাজলো বলো তো? প্রকাশ হাত ঘড়িটা দেখে বলল, রাত 10টা। আর বলল, খাবার রেডি। সুদেব বলল, বেশ, কালো র্যাপারটা দাও, একটু ঘুরে আসি। প্রকাশ বলল, এত রাতে? এখন তো সব। কথাটা শেষ হলো না। প্রকাশ কি বলতে চাইছে বুঝতে পেরে একটু বিষণ্ণ কণ্ঠে সুদেব বলে ওঠে, উপায় নেই, সময়ও কম, দেখি বরং একবার ভাগ্যটা পরীক্ষা করে আসি। পাশের ঘর থেকে প্রকাশ কালো র্যাপারটা এনে দিতেই সুদেব মাথা থেকে সেটা ভালো করে মুড়িয়ে রাতের অন্ধকারে দরজা খুলে মিলিয়ে গেল।
প্রকাশ সেই দিকে তাকিয়ে একটু অপেক্ষা করে দরজায় ছিটকেনি তুলে আলো নিভিয়ে ভেতরের ঘরে চলে গেল। তার এখনও 3টে মাল প্যাক করার কাজ বাকি পড়ে আছে। সাধারণত গঙ্গার ধারের কাছেই সুদীপ তার ঈপ্সিত বস্তুর সন্ধান পায়, কিন্তু যেহেতু সময়টা শীতকাল, তাই রাত 10টার পর জায়গাটায় একেবারে নির্জন আর ফাঁকা। অন্য দিন হলে হয়তো সে আর একটু এগিয়ে যেত, কিন্তু আজ আর তা করল না। ভেতরে ভেতরে একটা আতঙ্ক, একটা চিন্তা তাকে ক্লান্ত করে তুলেছে। সামনের বড় গাছটার তলায় সিমেন্টের বেদি। সুদেব সেইখানেই বসে একটা সিগারেট ধরালো। মনে পড়ল তার মা আর ছোট বোনের কথা। মাত্র 5 বছর আগে দেনার দায়ে গ্রামের কুঁড়েঘরটাও বন্ধক রেখে তাকে টাকার সন্ধানে আসতে হয়েছিল কলকাতায়। সারাদিন ধরে কাজের চেষ্টায় ঘুরে ঘুরে রাতেও সে বসেছিল গঙ্গার ধারে। পকেটে পয়সা নেই। কলের জল খেয়ে কেটেছে 2 দিন। একবার মনে করেছে সামনেই মা গঙ্গা, ডুব দিলেই তো জ্বালা জুড়ায়। পরক্ষণেই মনে পড়েছে মা বোনের মুখটা। টাকা রোজগার করে মহাজনকে সুদ পাঠাতে হবে, নয়তো ওই অসহায় প্রাণী দুটোকে ওরা ভিটে মাটি ছাড়া করবে। কিন্তু কোথায় টাকা? এমন সময় 2টো সন্নামার্কা লোক ওকে চেপে ধরে। অন্ধকারে ভালো বুঝতে পারেনি, মনে করেছিল টাকা পয়সা ঘড়ি কিছু না কিছু পাওয়া যাবে। পরক্ষণেই তারা ভুল বুঝতে পারল। ওর এক মুখ দাড়ি, বাউন্ডুলে চেহারা, ময়লা জামাকাপড় দেখে লোক দুটো নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। তারপর ওকে মুখ বেঁধে নিয়ে চলল রাস্তার ধারে। একটা ট্যাক্সি অপেক্ষা করছিল, তাতে ওরা উঠে বসলো। সুদেবকেও তুলল। অনেক ঘুরে ঘুরে বেশ একটা জমকালো বাড়ির গেটের ভেতর ওদের গাড়িটা ঢুকলো। সুদেব লক্ষ্য করলো ট্যাক্সি যে চালাচ্ছিল সেও ওদের লোক। সুদেবকে ওরা নিয়ে গেল একটা ঘরে। ইজি চেয়ারের ওপর বসে সিগারেট খাচ্ছিল দস্তিদার সাহেব। সুদেবকে দেখে বলল, কি হে, এ পথে কতদিন? সুদেব অবাক হয়ে বলল, কোন পথে? ওর পাশের লোক দুটো হেসে উঠল, বলল, ন্যাকা, বুঝতে পারছো না? সুদেব যথেষ্ট অপমানিত হয়ে বলল, ভদ্রভাবে কথা বলুন, আমি ভদ্র বাড়ির ছেলে, অভাবে পড়েছি তাই গ্রাম ছেড়ে কলকাতায় এসেছি। লোক দুটো কি যেন বলতে যাচ্ছিল, ওদের থামিয়ে দিয়ে দস্তিদার বলল, কত দূর পড়েছ যে চাকরি কথা ভাবছো? সুদেব পরিষ্কার স্বরে বলল, স্কুল ফাইনাল পাশ করেছি। লোক দুটো আবার হেসে উঠল, তবে আর কি মস্ত চাকরি দেবে তোমায়? দস্তিদার আবার হাত নেড়ে ওদের থামতে বলল। তারপর সুদেবের দিকে তাকিয়ে বলল, চাকরি না পেলে কি করবে? সুদেব বলল, মরব, মা বোনের মৃত্যু দেখার আগে নিজেই গঙ্গায় ঝাঁপিয়ে পড়ব। লোক দুটো আবার হাসতে হাসতে বলে উঠল, আহা, অত কষ্ট করার দরকার নেই, তার চেয়ে সহজ উপায় জানা আছে আমাদের, চলো আমাদের সঙ্গে, দেখিয়ে দেব। দস্তিদার এবার ধমক দিয়ে উঠল, বলল, দাঁড়াও। সুদেবের সামনে এগিয়ে এসে বলল, চাকরি চাও? দেব, কিন্তু যা বলবো তাই করতে হবে, না পারলে কিন্তু মৃত্যু। রাজি? কথাটা শুনে সুদেব দস্তিদারের পা জড়িয়ে ধরল, বলল, যা বলবেন তাই করব, শুধু একটা চাকরি চাই। দস্তিদার হেসে বলল, কাজটা কিন্তু কঠিন, কিন্তু একবার ঢুকলে মৃত্যু না হলে বেরোতে পারবে না, ভেবে দেখো। সুদেবের ভাববার মতো মনের অবস্থাই ছিল না। সে শুধু একটা কথাই বলছে, চাকরি, তার চাকরি চাই, টাকা লাগবে। সেদিন না বুঝলেও পরে বুঝেছিল সুদেব কী ধরনের জালে সে জড়িয়ে পড়েছে। এখন তার হাতে অনেক টাকা, টাকার অভাব নেই। মহাজনের টাকা প্রায় শোধ করে এসেছে, বোনের বিয়ের টাকাও জোগাড় হয়েছে, বাকি খালি বাড়িটার বন্ধক ছাড়িয়ে নেওয়া। দস্তিদারকে সে মাল জোগাড় করে দেয়, মোটা মোটা টাকা পায়। উত্তর কলকাতায় একটা বাড়িও তাকে কিনে দিয়েছে দস্তিদার। ওখানেই তার আর প্রকাশের থাকা। ভেতর দিকে ছোট্ট কারখানা, মাল তৈরি করে প্যাক করা হয়। ভবিষ্যতের কথা ভাবে না আর সে। ভাবতে ভাবতে কত রাত হলো কে জানে। সুদেব উঠে দাঁড়ালো, বাড়ি যেতে হবে, প্রকাশ তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ ধূমকেতুর মতো একটি লোক ওর সামনে আসলো।
এই শীতে তার গায়ে একটা শতচ্ছিন্ন শার্ট, তালিমারা প্যান্ট, পায়ে পুরনো রবারের হাওয়াই চটি। ডান হাতটা মুঠো করে সুদেবের দিকে বাড়িয়ে চারপাশটা দেখে নিয়ে লোকটা বলল, ভালো মাল আছে স্যার, নেবেন নাকি? একেবারে সুইস মেড। সুদেব ওর ডান হাতের তালুটা ভালোভাবে দেখল, কি একটা চকচক করছে। পকেট থেকে টর্চটা বার করে তার ওপর ফেলতেই সে চমকে উঠল। একটা দামি ঘড়ি, অন্তত 1000 টাকা তো হবেই। ওমেগা, বুঝল জিনিসটা চোরাই। সে বলল, কত দেব? লোকটা সতর্কভাবে এদিক ওদিক চেয়ে বলল, গোটা 50 দিয়ে দিন, ছেড়ে দেব। সুদেব হাসল, মনে মনে যা চাইছিল তা আপনা থেকেই হাতের মুঠোয়। বলল, বেশ, 50 কেন, 100 দেব, কিন্তু আমার বাড়ি যেতে হবে, অত টাকা তো আমার সঙ্গে নেই। লোকটা চমকে উঠল, বলল, না দাদা থাক, টাকা না থাকে ছেড়ে দিন, আমি কোথাও যাব না। সুদেব হাসল, বলল, একটা কথা আছে জানো তো চোরে চোরে মাস্তুতো ভাই, আমিও আপনারই দলে, তবে আজ একটু বেকার যাচ্ছিল। যা হোক, ভয় খাবেন না, আমার বাড়ি চলুন, একটু চা জল খাবার খান, ভোর হলে টাকা নিয়ে চলে আসবেন। লোকটা এক দৃষ্টে তাকিয়ে কি যেন দেখল সুদেবের মুখে, তারপর খাবার আর টাকার লোভে রাজি হয়ে গেল। 15-20 মিনিটের মধ্যে ওরা এসে দাঁড়ালো বাগবাজারের মোড়ে। বড় রাস্তা পার হয়ে একটা গলির মধ্যে খানিক যাবার পরই সুদেবের বাড়ি। সদরের সামনে এসে 3 বার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে গেল। আগন্তুককে নিয়ে ঘরে ঢুকতেই প্রকাশের সঙ্গে সুদেবের চোখে চোখে ইশারা হলো। তারপর চেঁচিয়ে বলল, ওহে প্রকাশ, ভদ্রলোককে চা জল খাবার দাও, আমরা ততক্ষণ একটু গল্প করি। প্রকাশের ঠোঁটে শয়তানি হাসি। সে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে ভেতরের ঘরে চলে গেল। লোকটি ঘরের চারিদিকে অবাক হয়ে দেখতে লাগলো। সমস্ত ঘরটার অর্ধেক জুড়ে রয়েছে বড় বড় প্যাকিং বাক্স। এক একটা বাক্স প্রায় 5 থেকে 6 ফুট লম্বা, 3 ফুট চওড়া। সুদেব লোকটার অবাক হওয়া চোখের দিকে তাকিয়ে বলল, ভেতরে আমাদের কারখানা আছে, তার জন্য এরকম প্যাকিং বাক্সের দরকার। তা কোথায় আর রাখি, বরং এগুলো এখানেই রাখা হয়, এর উপর বসাও যায়। লোকটা জিজ্ঞেস করলো, কি কারখানা আপনার? সুদেব হাসতে হাসতে বলল, দেখাবো দেখাবো, সব দেখাবো, আগে তো খেয়ে নিন। সুদেব আর চোখে লক্ষ্য করল লোকটি সেই দামি ঘড়িটা বাঁ হাতের কবজিতে পরে নিয়েছে কখন। হাতে চায়ের কাপ আর সামান্য জলখাবার নিয়ে প্রকাশ ঘরে ঢুকল। লোকটির সামনে ওগুলো নামিয়ে রাখতেই ব্যস্ত হয়ে সে তুলে নিল খেতে। বেশ বোঝা যায় বহুদিন সে অভুক্ত। খাওয়া শেষ হয়ে যাবার পর চায়ের কাপটা মাটিতে নামিয়ে লোকটা হাতের কবজি থেকে ঘড়িটা খুলে ডান হাতের তালুতে রেখে হাতটা বাড়িয়ে দিল সুদেবের দিকে, বলে, দাদা এবার তাহলে দামটা দিয়ে দিন, চলে যাই। সুদেব একটা হাই তুলে ঠান্ডা গলায় আন্তরিকতা মিশিয়ে বলে, হবে হবে, এত তাড়া কিসের, একটু বিশ্রাম করুন, এখন তো গভীর রাত, ভোর হতে অনেক বাকি, এতক্ষণ একটু গড়িয়ে নিন না। সুদেব উঠে লোকটির হাত ধরে টানল, চলুন না, পাশের ঘরে একটু জিরিয়ে নেবেন। লোকটি বলে, না না দাদা, অনেক করেছেন, টাকাটা বরং দিয়ে দিন, বুঝতেই তো পারছেন ওটা আমার খুব দরকার। সুদেব বলে, আরে টাকা তো সবার দরকার, যেমন আপনার দরকার তেমন আমারও দরকার, টাকাটাই তো পৃথিবীর সব, কি ঠিক বলিনি? বলেই সুদেব হো হো করে হাসতে লাগলো। সেই গভীর রাতে সুদেবের হাসিতে চমকে উঠল লোকটা। প্রচণ্ড একটা অস্বস্তি বোধ করতে লাগলো। কেন জানি তার মনে হতে লাগলো সামনে তার বিপদ। ছটপট করে উঠল সে বলল, থাক টাকা, আমি বরং যাই। প্রায় জোর করেই ওকে পাশের ঘরে নিয়ে চলল সুদেব। কি আশ্চর্য, লোকটার গায়ে যেন একটুও শক্তি নেই, কেমন যেন ঝিমঝিম করছে মাথাটা। বিড়বিড় করে বলল সে, আমাকে দয়া করে আপনারা ছেড়ে দিন। ততক্ষণে মাঝের ঘর পেরিয়ে ওরা আর একটা ছোট ঘরে এসে পৌঁছালো। সুদেব লোকটিকে প্রায় জোর করে টেনে আনছিল। ওর কথা শুনে আবার একবার হেসে উঠে বলল, দয়া কে কাকে করে বলুন তো,
আজকে আপনার কাছেই আমি দয়া ভিক্ষা করব বলেই না চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। সেই অর্ধজাগরণের মধ্যেও কথাটা লোকটার কানে গেল। সঙ্গে সঙ্গে সে সব শক্তি দিয়ে ফিরে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে প্রকাশ ওর পায়ের কাছ থেকে একটা কাঠের পাটাতন সরিয়ে নিল। সুদেব সুযোগ বুঝে মারল এক ধাক্কা। লোকটি নিমেষে তলিয়ে গেল সেই অন্ধকার বিরাট চৌবাচ্চার ভেতর। একটা তীব্র অ্যাসিডের গন্ধ ঘরটাকে ভরিয়ে দিল। সঙ্গে সঙ্গে পায়ের কাছের খোলা তক্তাটা এঁটে দিল প্রকাশ। কে বলবে এর নিচে একটা মানুষ মরা কূপ আছে? লোকটা পড়ার সঙ্গে সঙ্গে একটু তীব্র চিৎকার, তারপর জল আছড়ানোর শব্দ, তারপর সব চুপ। কাজ শেষ করে প্রকাশ তাকালো সুদেবের দিকে, ওদের জোড়া চোখে লোভের আগুন। সুদেব বলল, 5টা হলো, আর মাত্র একটা। তারপর আমাদের হাতে আসবে নগদ 20,000। মাত্র 5 দিন সময়, এর মধ্যে আর একটা কঙ্কাল চাই, জোয়ান মানুষের কঙ্কাল। প্রকাশের দিকে তাকিয়ে আবার বলল, 4টে মাল রেডি, প্যাকিং হয়ে গেছে। প্রকাশ মাথা নাড়ে, হ্যাঁ, এটাও পরশুদিন রেডি হয়ে যাবে। সুদেব মাথা নাড়ে, হাড় থেকে মাংসগুলো গলে গলে পড়লেই আসলটা বেরিয়ে আসবে। কিন্তু প্রকাশ, আরও তো একটা চাই। প্রতি বছর শীতের সময় মাল জোগাড় করতে আমার বড্ড খাটুনি হয়, কিন্তু দস্তিদার। কথাটা শেষ হয় না। সুদেবকে থামিয়ে হঠাৎ প্রকাশ ব্যস্ত হয়ে বলে ওঠে, স্যার, ওর ঘড়িটা কিন্তু বেশ দামি ছিল, ওটা বেচেও কিন্তু টাকা আসবে। ঘড়ি? সুদেব হতভম্বের মতো খানিকটা তাকিয়ে রইল। ঘড়িটা তো আমার হাতে দেয়নি লোকটা। প্রকাশ আফসোস করে ওঠে, বলে, আহা, ওর হাতেই ছিল বুঝি ঘড়িটা? অ্যাসিডে তো একদম 12টা বেজে গেল। ইস, আমি দেখেছিলাম স্যার, দামি মেটালের ব্র্যান্ডের ওপর পিবি অক্ষর দুটো খোদাই ছিল। হয়তো যার ঘড়ি তার নাম প্রদীপ বোস বা প্রিয়ব্রত বা প্রাণতোষ। আহ, চুপ করো, নামে কি যায় আসে, বাড়তি টাকা আসতো সেটাই মাটি হয়ে গেল। প্রকাশ মাথা নাড়ল, বলল, তা বটে। সুদেব বলল, যাগ্গে শোনো, কাল ঠিক আজকের মতো বেরোতে হবে, তুমি খাবার রেডি রাখবে। এবারে যাব খাল পাড়ের ওই বস্তিটার দিকে। অনেক মাতাল টাতাল ঘুরে বেড়ায়, বলা যায় না যদি একটা জোগাড় হয়, বলল সুদেব। কিন্তু পরপর 2 দিন চেষ্টা করেও সুদেব একটাও জোগাড় করতে পারল না। তৃতীয় দিন প্রকাশ যথারীতি বাড়িতে, আর সুদেব বেরিয়েছে ধান্দায়। প্রকাশ 5ম মালটিও প্যাক করে ফেলেছে। এমন সময় দরজায় শব্দ হলো, খট খট খট। ঘড়িতে তখন রাত ঠিক 11টা। সুদেব এই সময়ে রোজ বাড়ি ফেরে। প্রকাশ তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে লোডশেডিং। সেই অন্ধকারে শুধু দেখা গেল এক পুরুষ মূর্তি। প্রকাশ ফিসফিস করে বলল, স্যার, পেলেন? চাপা গলায় কেউ বলল, হুম। অন্ধকারের মধ্যে প্রকাশ লক্ষ্য করল সুদেব কালো কম্বলটা দিয়ে পুরো শরীর ঢেকে রেখেছে, এমনকি চোখ দুটো ছাড়া সারা মুখও। সেই চোখ দুটো অন্ধকারেও জ্বলছে। প্রকাশ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় কালো কম্বলে ঢাকা মূর্তিটা একটা চকচকে বস্তু ওর চোখের সামনে ঝুলিয়ে বলে ওঠে, দাদা, ঘড়িটার দামটা? ঘড়ি? হ্যাঁ, এ তো সেই ঘড়ি। পাশের বাড়ির জানলা দিয়ে রাস্তার ওপর থেকে যে এক ফালি আলো এসে পড়েছে ঘড়ির ওপর। প্রকাশ দেখল ব্যান্ডের ওপর সেই পিবি অক্ষরটা জলজল করছে। প্রচণ্ড চমকে উঠে প্রকাশ ছুটে পালাতে গেল ভেতরের দরজার দিকে। একটা ঠান্ডা হাত তার হাতটা চেপে ধরে বলল, টাকাটা দিন, নয়তো ঘাড় মটকাবো। হঠাৎ প্রকাশের মনে হলো কোনো বজ্জাত লোক নয় তো। পরক্ষণেই মনে পড়ল সে নিজে হাতে কঙ্কালটা প্যাক করেছিল। একটু সাহস পেয়ে সে চিৎকার করে বলে উঠল, কে তুমি, কে? কালো কম্বলের ভেতর থেকে চাপা হাসির শব্দ। ফ্যাসফ্যাসে গলায় উত্তর এলো, সে রাতে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে যত্ন করে খাওয়ালে আর চিনতে পারছো না?
প্রকাশ সুদেবের নাম ধরে চিৎকার করে ছুটে পালাতে গেল। অন্ধকারে সে লক্ষ্যই করল না অ্যাসিডের চৌবাচ্চার ঢাকাটা কে তার অলক্ষ্যে সরিয়ে রেখেছে। বিভ্রান্ত প্রকাশের শরীরটা ঠিক ওটার ধারে আসতেই এক ঠেলা দিল আগন্তুক। সঙ্গে সঙ্গে একটা আর্ত চিৎকার, শো শো শব্দ, তারপর সব স্থির। কালো কম্বলটা এক টানে খুলে অট্টহাসি দিল সুদেব। মাল রেডি, পুরোপুরি 6টা। প্রকাশকে 8 টাকার ভাগ দেওয়ার প্রয়োজন নেই, পুরো টাকাটাই এখন তার। এবার টাকাটা নিয়ে কেটে পড়া, ব্যাস। দস্তিদারের চোখে ধুলো দিয়ে সোজা দেশে, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকা, তারপর অন্য পথ। হঠাৎ ওর নজরে পড়ল ঘড়িটার দিকে। প্রকাশকে সে জানতে দেয়নি। লোকটিকে ধাক্কা মেরে চৌবাচ্চায় ফেলার সময় তার হাত থেকে ঘড়িটা ছিটকে এসে তার পায়ে পড়েছিল। তারপর সে প্রকাশের অলক্ষ্যে নিঃশব্দে সেটা তুলে নিয়ে রেখেছিল পকেটে। কদিন ধরে যখন সে মাল জোগাড় করতে পারল না, তখনই সে ঠিক করল একটা উপায় বার করতেই হবে। দস্তিদারের হাতে সে মরতে রাজি নয়। কটা দিন কটা রাত তাকে পাগল করে তুলল চিন্তায়। শেষকালে আর কোনো উপায় না দেখে এই শেষ রাস্তাটাই বেছে নিতে হলো তাকে। সে মনে মনে ভেবেছিল, সে যদি তাকে না মারত, হয়তো পয়সার লোভে প্রকাশই তাকে কোনদিন মেরে ফেলত। প্রকাশের চোখ দুটো টাকার কথায় কেমন চকচক করে উঠত, এটা সে বারবার লক্ষ্য করেছে। দিন তিনেক পরে এক রাতে দস্তিদার সাহেবের লরি এসে দাঁড়ালো সুদেবের বাড়ির সামনে। গুনে গুনে 6টা বাক্স লরিতে তোলার পর এক গোছা টাকা দিল দস্তিদার। বলল, ভবিষ্যতে আর এমনি সময় তুমি পাবে না, কথাটা মনে রেখো। সুদেব মাথা নাড়ল, মনে মনে বলল, এবার কে কাকে জব্দ করে দেখা যাক। লরিটা চলে যেতে টাকাটা সুদেব আলমারিতে রাখতে গিয়েও রাখল না। ফংফংয়ে হালকা কাঠ, চুরি হয়ে যায় যদি, তার চেয়ে বরং বিছানার গদির নিচেই থাক। দামি ঘড়িটা সে ইচ্ছে করেই বিক্রি করেনি, চোরাই মাল, বিক্রি করতে গেলে বিপদ। তাছাড়া ক টাকাই বা আসবে, তার চেয়ে তার নিজের একটা ভালো ঘড়িরও দরকার ছিল। বাহাতে বাঁধা ঘড়িটার দিকে চোখ পড়তেই চমকে উঠল সুদেব। ও বাবা, রাত 10টা, হোটেল বন্ধ হয়ে গেলে খাবে কি? তাড়াতাড়ি উঠে সোয়েটার পরে ঘরের আলো নিভিয়ে বাইরে এসে দাঁড়ালো সুদেব। ফাঁকা ঘর, এক গাদা টাকা রয়েছে। যদি আবার ইতিমধ্যে, না, টাকা টাকা করে সে তো পাগল হয়ে যাচ্ছে। কে জানবে যে তার ঘরে এত টাকা? তবু সুদেব সদরে দুটো তালা লাগালো, তারপর শীষ দিতে দিতে এগিয়ে গেল মোড়ের হোটেলের দিকে। ঘণ্টাখানেক বাদেই আবার শীষ দিতে দিতে ফিরল সুদেব। মনটা তার আজ দারুণ আনন্দ, কেমন যেন নিজেকে খুব স্বাধীন মনে হচ্ছে, একটা মুক্তির আনন্দ। কিন্তু এ কি, চাবি দিয়ে তালা দুটো খুলে ফেলার পরও দরজাটা খুলছে না কেন? মনে হচ্ছে যেন কেউ ভেতর থেকে খিল এঁটে দিয়েছে। তবে কি যা ভয় করেছিল তাই? চিন্তার ভাবনায় সুদেবের মতো পাষণ্ডেরও বুক কেঁপে উঠল। তার মনে হলো, দস্তিদার সাহেব আবার ফিরে আসেনি তো? ঠিক ওই মুহূর্তে তার মাথায় এলো না যে দস্তিদার এলে সঙ্গে তো তার গাড়িও আসবে। কাছে পিঠে তো কোনো গাড়ি নেই। হঠাৎ সে এক অদ্ভুত কাজ করলো। তার পুরনো সংকেত মতো দরজার গায়ে 3বার জোরে জোরে টোকা দিল। নিঃশব্দে দরজা খুলে গেল। সুদেব সতর্ক দৃষ্টিতে সন্তর্পণে ঘরে ঢুকল। আলো জ্বালল, চারিদিক লক্ষ্য করল, কাউকে দেখতে পেল না। হঠাৎ তার মনে হলো, তার টাকা। তাড়াতাড়ি ও এগিয়ে গেল পাশের ঘরের বিছানার দিকে। গদিটা তোলবার জন্য নিচু হতেই দেখল বিছানার ওপর কম্বল চাপা দিয়ে শুয়ে আছে একটা মানুষ। আর একটু হলেই সে চিৎকার করে উঠত। খুব জোরে সামলে নিল নিজেকে। পাশের টেবিলের ড্রয়ারটা খুলে তার ভেতর থেকে খুব ধীরে ধীরে বার করে আনলো সাইলেন্সার লাগানো একটা পিস্তল। তারপর চোখের পলকে লোকটার মাথা লক্ষ্য করে পরপর 3টে গুলি ছুড়ল। গুলিগুলো মাথার বালিশের ভেতরে ঢুকে গেল
পটপট শব্দ তুলে। লোকটা একটুও নড়ল না। সুদেবের শিরদাঁড়া বেয়ে একটা বরফ শীতল শিহরণ নেমে গেল নিচের দিকে। সুদেব চাপা গলায় বলল, কে তুমি, কে? পরিচয় দাও, বলো, চুপ করে থেকো না। ওপাশ ফিরে শুয়েছিল কেউ। আস্তে আস্তে এপাশ ফিরল। ধীরে ধীরে মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে দিল। সুদেব পরিষ্কার দেখল, জ্বলন্ত দৃষ্টিতে অ্যাসিডে পোড়া বীভৎস মূর্তিতে তার সামনে আছে প্রকাশ। তার চোখে আছে প্রতিহিংসার আগুন। সুদেব পালাতে গেল, পারল না। কে যেন তার পা দুটো জোর করে মাটির সঙ্গে আটকে দিয়েছে। প্রেতাত্মা খাট ছেড়ে উঠল, গদির তলা থেকে তুলে নিল টাকার বান্ডিল। সুদেবের দিকে চেয়ে সেই বীভৎস মুখে অট্টহাসি হেসে ধীরে ধীরে মিলিয়ে গেল আলমারির ভেতর। প্রথমটা সুদেবের মনে হয়েছিল তার মতো কেউ বোধহয় অভিনয় করে দেখবার চেষ্টা করছে, কিন্তু এখন তার আর সে সন্দেহ নেই। প্রকাশের অতৃপ্ত আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সুদেব জানে তাকে পালাতে হবে, আগে প্রাণ তারপর টাকা। কিন্তু প্রকাশ কি করে তাকে নিষ্কৃতি দেবে? খুব ধীরে ধীরে সে দরজার কাছে এগিয়ে গেল। এ কি, দরজা বাইরে থেকে বন্ধ করল কে? হিতাহিত শূন্য সুদেব জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। কেউ সাড়া দিল না। পাগলের মতো সে জানলার ধারে ছুটে গেল। মোটা কাচের সার্সির ওপর একটা ভারী পেপারওয়েট দিয়ে গায়ের জোরে মারতে লাগলো। কাঁচ ভেঙে পড়ল, কিন্তু বাইরে তো লোহার গরাদ। কি করে সে পালাবে? ওহ, কি ভয়ঙ্কর! ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সুদেব দৌড়ে গেল কলসির কাছে, জল গড়িয়ে খাবে বলে। এক ফোঁটাও জল বেরোলো না। তেষ্টায় সে মরে যাচ্ছে, কিন্তু উপায় নেই। প্রকাশের আত্মা তাকে বন্দি করেছে। এবার সে তাকালো আলমারির দিকে, হাত জোর করে মিনতি করল, প্রকাশ, তুমি আমার সব নাও, শুধু আমায় মুক্তি দাও। ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, তার সঙ্গে চাপা হাসির শব্দ। সুদেব আবার অনুভব করল তার গলা শুকিয়ে যাচ্ছে। দৌড়ে কল থেকে জল খেতে যায় সে, এক ফোঁটাও জল বেরোলো না। ক্লান্ত অবসন্ন সুদেবের শরীরটা ভারী হয়ে আসে। সে ধীরে ধীরে বিছানায় এসে বসে, শরীরটা এলিয়ে পড়ে বিছানায়। ঠিক সেই সময় সে অনুভব করে তার পাশে কম্বল চাপা দিয়ে প্রকাশের প্রেতাত্মা শুয়ে আছে। সুদেব চিৎকার করে ওঠে, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও! সাউন্ড প্রুফ ঘর, কেউ শুনতে পায় না তার ডাক। সুদেব আতঙ্কগ্রস্তের মতো ছুটে গিয়ে সেই অ্যাসিড ঘরে ঢুকেই একমাত্র দরজায় খিল তুলে দেয়। ও ঘরে প্রেতাত্মা, এ ঘরে তাকে সে ঢুকতে দেবে না। দরজার ওপরে কে যেন তিনবার শব্দ করল, ঠক ঠক ঠক। সুদেব দেওয়াল ঘেঁষে দাঁড়ায়। না, সে কিছুতেই দরজা খুলবে না। সামনেই সেই অ্যাসিডের চৌবাচ্চা। সুদেবের মনে পড়ে কদিন আগেই সে প্রকাশের কঙ্কালটা তুলে প্যাক করেছে। এ ব্যাপারটা তো আজ নূতন নয়, কিন্তু কোনো দিন তো এমন ঘটনা ঘটেনি। বাইরের লোক তার চিৎকার শুনতে পাচ্ছে না কেন? হঠাৎ তার মনে পড়ল, ভেতরের চিৎকার বাইরে থেকে যাতে না শোনা যায়, তার জন্য এ ঘরের জানলাগুলো মোটা কাচ লাগিয়েছিল দস্তিদার। তবে সে কি করবে যদি কোনো বদমাশ লোকের কাজও হয় এটা? তবু তার তো কিছু করার নেই। কিন্তু সে তো পরিষ্কার দেখতে পেয়েছে প্রকাশের বীভৎস মুখ। প্রকাশ তাকে খুন করে প্রতিশোধ নিতে এসেছে। খুন, খুন! কথাটা ভাবতেই সমস্ত শরীর হিম হয়ে গেল সুদেবের। সে দরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। দরজার খটখট শব্দ ক্রমশ বেড়েই চলেছে। মনে হচ্ছে দরজাটা যেন এক্ষুনি ভেঙে পড়বে। সুদেব এক পা করে পেছোতে লাগলো। সেই অ্যাসিডের চৌবাচ্চার ধারে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে দরজার ধাক্কা দেওয়া বন্ধ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, কানে তালা ধরা শব্দহীন মুহূর্ত।
আগের চেয়েও বেশি ভয় পেয়ে সুদেব আতঙ্কগ্রস্তের মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে দরজার দিকে তাকিয়ে। অন্যদিকে চৌবাচ্চার উপরের কাঠের পাটাটা ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছে। সুদেবের সেদিকে লক্ষ্য নেই। সে কেবল ভাবছে প্রেতাত্মাটা হয়তো দরজা ফুঁড়ে ঢুকে আসবে ঘরে। এমন সময় চৌবাচ্চার ফাঁকের ভেতর দিয়ে একটা মাংসহীন কঙ্কালের হাত উঠে আসে উপর দিকে। হাতটা আস্তে আস্তে সুদেবের পা লক্ষ্য করে এগিয়ে গেল। তারপর হঠাৎ শক্ত করে চেপে ধরল সুদেবের ডান পা। এক ঝটকায় তাকে নামিয়ে দিল চৌবাচ্চার ভেতর। একটা চাপা আর্তনাদ, হিসির শব্দ, তারপর সব চুপ। বেশ কিছুদিন বাদে এক রাত্রে দস্তিদারের লরি এসে থামল সুদেবের বাড়ি। দরজায় টোকা দিতেই খুলে গেল দরজা। অবাক দস্তিদার। ঘরের মধ্যে কাজ ভাঙা, এলোমেলো জিনিসপত্র, ধুলো দেখে ভ্রু কুচকালো দস্তিদার। দু চারবার চাপার স্বরে সুদেব আর প্রকাশের নাম ধরেও ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। কি মনে করে এগিয়ে গেল চৌবাচ্চার ঘরে। পাটা তনটা সরাতেই দেখতে পেল একটা কঙ্কাল। দস্তিদারের লোকেরা সেই রাতেই কঙ্কালটা তুলল। দেখা গেল কঙ্কালটার বাঁ হাতে ঝুলছে একটা বিবর্ণ ঘড়ি, যার ব্র্যান্ডের ওপর খোদাই করা ইংরাজি দুটি অক্ষর PB। বিছানার গদির নিচ থেকে পাওয়া গেল 20,000 টাকার বান্ডিল, কিন্তু সুদেব বা প্রকাশের কোনো সন্ধান পাওয়া গেল না। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।